ধরুন নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে বসে কেউ তার দেশে থাকা কোনো আত্মীয়কে আইনি ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন। তো যারা ইউএসএতে বসে বাংলাদেশে পাওয়ার অফ অ্যাটর্নি করতে চান তাদের জন্য আজ থেকে মাত্র কয়েক মাস আগেও এটা ছিল রীতিমতো একটা ভয়াবহ দীর্ঘ প্রক্রিয়া। একদম একটা আমলাতান্ত্রিক দুঃস্বপ্ন বলা যায়। ঠিক বলেছেন। কাজ থেকে ছুটি নিয়ে ট্রাফিক ঠেলে প্রথমে লোকাল নোটারির কাছে যাও, তারপর স্টেট অফিসে কাগজপত্র পাঠাও, এরপর আবার ওয়াশিংটন ডিসিতে ফেডারেল ডিপার্টমেন্টের সিল নাও। হ্যাঁ, আর সবশেষে সেই বাংলাদেশ অ্যাম্বাসির লম্বা লাইনে দাঁড়িয়ে কনস্যুলার লিগ্যালাইজেশন। বাপরে, এই পুরো চক্কর শেষ করতে গিয়ে মাস পার হয়ে যেত, হাজার হাজার ডলার খরচ হতো, আর মানসিক চাপের তো কোনো শেষই ছিল না। রাইট। অনেকেই তো শুধু এই ঝামেলার কথা ভেবেই জরুরি কাজগুলো ফেলেই রাখতেন। কিন্তু আমাদের আজকের এই স্পেশাল ডিপ ডাইভে আমরা এমন একটা বড় আপডেটের কথা বলবো যা এই পুরো দৃশ্যপটকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এটা প্রবাসীদের জন্য একটা গেম চেঞ্জার। একদম তাই। আমরা আজ বাংলাদেশ সরকারের নতুন কিছু আইনি নির্দেশিকা, হেগ অ্যাপোস্টিল কনভেনশনের রূপরেখা আর পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা ঘেঁটে দেখব কিভাবে ইউএসএ থেকে বাংলাদেশে আইনি দলিল পাঠানোর প্রক্রিয়া এখন 100% অনলাইন হয়ে গেছে। আর এর পিছনের আইনি মেকানিজমটা কিভাবে কাজ করে সেটাও আমাদের বুঝতে হবে। রাইট। আর অবশ্যই এই সুবিধা নিতে গিয়ে কোন কোন আইনি ফাঁদ থেকে সতর্ক থাকতে হবে সেটাও আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে বড় খবরটা দিয়ে শুরু করতে চাই, গত 1 জুলাই 2025 সাল থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে হেগ অ্যাপোস্টিল কনভেনশন 1961 সদস্য হয়েছে। ওয়াও, আচ্ছা। হ্যাঁ, আর এর সুবিধাগুলো কার্যকর করা হয়েছে। এর ফলে প্রবাসীদের দীর্ঘদিনের যে ভোগান্তি ছিল সেটার একটা কাঠামোগত অবসান ঘটতে যাচ্ছে। অন্যান্য সদস্য দেশের সাথে একটা অভিন্ন বিশ্বাসের নেটওয়ার্কে প্রবেশ করেছে, তাই তো? এক্স্যাক্টলি, একটা ডিজিটাল ট্রাস্ট নেটওয়ার্ক। এই অভিন্ন বিশ্বাসের নেটওয়ার্ক বা গ্লোবাল ট্রাস্টের বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং। তবে নতুন নিয়মটা যে ঠিক কতটা যুগান্তকারী সেটা বুঝতে বলে আমাদের পুরনো দিনের সেই ভয়াবহ মেকানিজমটা একটু বুঝতে হবে। রাইট। আমি যখন সোর্সগুলো পড়ছিলাম আমার কাছে পুরনো নিয়মটা অনেকটা 90 দশকের কঠিন ভিডিও গেমগুলোর মতো মনে হচ্ছিল। ভিডিও গেম কিভাবে? এই ধরন একটা লেভেল পার হওয়ার পর স্বস্তি পাওয়ার কোনো উপায় নেই। প্রথমে লোকাল ইউএস নোটারি পাবলিক, এটা ছিল গেমের প্রথম বস। আচ্ছা, রাইট। তাকে পার হওয়ার পর সেই দলিল নিয়ে দৌড়াতে হতো সংশ্লিষ্ট স্টেটের ওই সেক্রেটারি অফ স্টেট অফিসে অথেন্টিকেশনের জন্য। এটা দ্বিতীয় বস। তারপর সেই কাগজ আবার পাঠাতে হতো ওয়াশিংটনে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে, কাউন্টার অথেন্টিকেশনের জন্য। এটা তৃতীয় বস। আর সব শেষে এই পুরো ব্যান্ডেল নিয়ে বাংলাদেশের এমবেসি বা কনসুলেটে গিয়ে কনস্যুলার লিগ্যালাইজেশন করাতে হতো, যেটা ছিল ফাইনাল বস ফাইট। একদম। শুধু একটা কাগজের অনুমোদনের জন্য এতগুলো ধাপ পার হওয়াটা রীতিমতো একটা শাস্তি মনে হতো। এই কনস্যুলার লিগ্যালাইজেশনের বিষয়টা এত জটিল ছিল কেন আসলে? দেখুন, আন্তর্জাতিক আইনে এক দেশ তো আর অন্য দেশের সাধারণ নোটারিকে সরাসরি বিশ্বাস করে না। আর ঠিক এই কারণেই এতগুলো ধাপের প্রয়োজন হতো। আচ্ছা। ধরুন, টেক্সাসের কোনো এক লোকাল নোটারি পাবলিক একটা কাগজে সিল দিলেন। এখন ঢাকায় বসে থাকা একজন সরকারি কর্মকর্তা, সাব রেজিস্ট্রার, কিভাবে জানবেন যে ওই নোটারি সত্যিই একজন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি? রাইট, ফেক সিলও তো হতে পারে। একদম। নাকি কেউ ফেক সিল বানিয়ে বসিয়ে দিয়েছে? এই অবিশ্বাস দূর করার জন্যই একটা বিশ্বাসের শিকল বা চেইন অফ অথেন্টিকেশন তৈরি করতে হতো। বুঝতে পারছি। লোকাল নোটারিকে ভেরিফাই করত স্টেট, স্টেটকে ভেরিফাই করত ফেডারেল ডিপার্টমেন্ট, আর সেই ফেডারেল ডিপার্টমেন্টকে ভেরিফাই করত ওই দেশে থাকা বাংলাদেশের এম্বাসি। বাপরে, এত লম্বা চেন! হ্যাঁ, আর এই লম্বা চেন মেনটেন করতে গিয়েই প্রচুর সময় এবং টাকা নষ্ট হতো। তো তার মূলত এই কনস্যুলার লিগ্যালাইজেশন ধাপটি বাতিল হওয়ার প্রধান কারণ হল ওই চেন বা শিকলটার আর প্রয়োজন পড়ছে না এখন। রাইট, কনস্যুলার লিগ্যালাইজেশন এখন সম্পূর্ণ বাতিল। ওয়াও, এই হেগ অ্যাপোস্টিল কনভেনশন তাহলে বিশ্বাসের বিকেন্দ্রীকরণ ঘটিয়েছে। কিন্তু আমাদের সোর্সে একটা বিষয় খুব স্পষ্টভাবে বলা হচ্ছে, নতুন নিয়মে আমেরিকান কমিশন অনলাইন নোটারি পাবলিক, সম্পূর্ণ অনলাইনে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারে। হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় সুবিধা। এখন আর কাউকে কোথাও যেতে হবে না।
এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার, কারণ নোটারি বলতে আমরা সাধারণত বুঝি সশরীরে উপস্থিত হয়ে আইডি কার্ড দেখিয়ে স্বাক্ষর করা। এই রিমোট অনলাইন নোটারাইজেশন বা যেটাকে রন বলা হচ্ছে, এই মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে? রিমোট অনলাইন নোটারাইজেশন বা রন কিন্তু শুধু একটা সাধারণ জুম কল বা ভিডিও চ্যাট নয়। এর পেছনের মেকানিজমটা অত্যন্ত সুরক্ষিত। আচ্ছা। যখন কেউ ধরুন notarybd.com বা অনলাইন notaryusa.com এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তখন সেখানে পরিচয় যাচাই করার জন্য কয়েকটি স্তর থাকে। কি রকম স্তর? প্রথমত, সিস্টেম তাদের ইউএস ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মতো সরকারি আইডি স্ক্যান করে। এর মাইক্রোপ্রিন্টিং বা হলোগ্রামগুলো আসল কিনা তা যাচাই করে। ও আচ্ছা, মানে ম্যানুয়াল চেকিং না, সিস্টেম নিজেই স্ক্যান করছে। রাইট। দ্বিতীয়ত, নলেজ বেসড অথেন্টিকেশন বা কেবিএ নামের একটি সিস্টেম ব্যবহার করা হয়। কে বিএ? এটা আবার কি? এখানে ওই ব্যক্তির ক্রেডিট হিস্ট্রি বা পাবলিক রেকর্ড থেকে এমন কিছু প্রশ্ন করা হয় যার উত্তর শুধু সেই ব্যক্তির জানার কথা। ইন্টারেস্টিং। এরপর একজন লাইসেন্সপ্রাপ্ত নোটারির সাথে লাইভ ভিডিও সেশন শুরু হয় এবং ডিজিটাল সিগনেচার বা ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে দলিলটি নোটারাইজ করা হয়। হয়ে যাচ্ছে। একদম। notarybd.com এ গিয়ে লাইভ ভিডিও সেশনের মাধ্যমে সব শেষ করা যায়। আর সোর্স মেটেরিয়াল বলছে এই অনলাইনে নোটারিকৃত দলিলটি এরপর সরাসরি একই স্টেটের সেক্রেটারি অফ স্টেট অফিসে পাঠানো হয়। হ্যাঁ, রিমোটলি পাঠানো হয়। তারপর তারা একটা বিশেষ ধরনের সার্টিফিকেট ইস্যু করে, যার নাম ইউনিভার্সাল অ্যাপোস্টিল সার্টিফিকেট। রাইট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যেহেতু বাংলাদেশ এখন এই কনভেনশনের অংশ, তাই এই সার্টিফিকেটটি বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হবে। এখানে কোনো এমবেসির অনুমোদনের প্রয়োজন নেই, তাই তো? একদম তাই। কনসুলার লিগালাইজেশনের যে শূন্যস্থানটা তৈরি হলো, সেটাই ইউনিভার্সাল অ্যাপোস্টিল সার্টিফিকেট পূরণ করছে। আচ্ছা। এই সার্টিফিকেটটি মূলত একটা আন্তর্জাতিক গ্যারান্টি যে নোটারির সিল এবং স্বাক্ষরটি সম্পূর্ণ আসল। যখন কোনো একটা আমেরিকান স্টেট এই অ্যাপোস্টিল ইস্যু করে, তখন সেই ডকুমেন্টটি হেগ কনভেনশনের অন্তর্ভুক্ত যে কোনো দেশে সরাসরি আইনি বৈধতা পেয়ে যায়। এই জায়গাটাতেই আমার একটা খটকা লাগছে। কি রকম? ধরেন আমেরিকার কোনো স্টেট থেকে একটা ডিজিটাল বা ফিজিক্যাল ইউনিভার্সাল অ্যাপোস্টল সার্টিফিকেট ইস্যু হলো। এখন বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত অঞ্চলের সাব রেজিস্ট্রার অফিসে বসে থাকা একজন কর্মকর্তা, তিনি কিভাবে বুঝবেন যে আমেরিকার এই সার্টিফিকেটটা আসলেই আসল? খুব ভ্যালিড পয়েন্ট। আগে তো ওনারা অ্যাম্বাসির সিল দেখে অভ্যস্ত ছিলেন, একটা ছেনা ছক ছিল। এখন এই ডিজিটাল কাগজের সাথে বাংলাদেশের সরকারি প্রক্রিয়ার সমন্বয়টা ঠিক কিভাবে ঘটবে? এটি একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন, আর নতুন সিস্টেমের মূল ভিত্তি এখানেই দাঁড়িয়ে আছে। আচ্ছা। হেগ কনভেনশনের সবচেয়ে বড় শক্তি হল এর গ্লোবাল ডেটাবেস আর ইউনিক ট্র্যাকিং সিস্টেম। যখন সেক্রেটারি অফ স্টেট একটি অ্যাপোস্টল সার্টিফিকেট ইস্যু করেন, তখন তাতে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, নির্দিষ্ট ডেট কোড থাকে। এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফরম্যাট। যখন দলিলটি বাংলাদেশে পৌঁছায়, তখন বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, তা তিনি যে জেলার সাব রেজিস্ট্রার অফিসেই থাকুন না কেন, তাকে শুধু নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে ওই ইউনিক আইডি নম্বরটি বসাতে হয়। মানে স্ক্যান করার সাথে সাথেই তিনি সরাসরি ওই ইউএস স্টেটের ডেটাবেসে চলে যাবেন। একদম। স্ক্যান করার সাথে সাথে ওই কর্মকর্তার স্ক্রিনে সরাসরি ধরুন টেক্সাস বা নিউ ইয়র্কের সেক্রেটারি অফ স্টেটের ডেটাবেস থেকে ওই নির্দিষ্ট দলিলের তথ্য ভেসে উঠবে। ওয়াও! তিনি দেখতে পাবেন কখন, কোথায় এবং কে এটি ইস্যু করেছে। এর ফলে কোনো ফেক কাগজ বা জাল দলিল তৈরি করার সুযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এটা তো রীতিমতো একটা বৈপ্লবিক পরিবর্তন। হ্যাঁ, তাকে আর কোনো অ্যাম্বাসির সিল বা স্বাক্ষরের জন্য ম্যানুয়ালি অপেক্ষা করতে হয় না। সিস্টেমটি এতটাই স্বয়ংক্রিয় যে সেকেন্ডের মধ্যে কাগজের সত্যতা প্রমাণ করে দেয়। আগে একটা চিঠি পৌঁছাতে বা একটা দলিলের সত্যতা যাচাই করতে মাসের পর মাস লেগে যেত, আর এখন সেটা একটা স্ক্যানের মাধ্যমে চোখের পলকে ভেরিফাই হয়ে যাচ্ছে। একদম তাই। notarybd.com বা অনলাইন notaryusa.com এর মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে পুরো কাজটা ঘরে বসে করাটা আসলেই প্রবাসীদের জন্য অনেক বড় একটা রিলিফ। প্রযুক্তি এবং আন্তর্জাতিক আইনের এমন যুগলবন্দি সত্যি আগে কল্পনার বাইরে ছিল। প্রযুক্তি আমাদের দরজা পর্যন্ত পৌঁছে দিচ্ছে, কিন্তু দরজা খুলে ভেতরে প্রবেশ করার কাজটা আমাদেরই নিয়ম মেনে করতে হবে।
চমৎকার বলেছেন। এই নতুন নিয়মটি মূলত প্রবাসীদের জন্য একটি অসাধারণ সুযোগ তৈরি করেছে। আগে যেখানে একটি সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি করার চিন্তাই মানুষকে ক্লান্ত করে দিত, এখন সেটি দৈনন্দিন অন্যান্য ডিজিটাল কাজের মতো সহজ হয়ে উঠেছে। এটি শুধু যে সময় আর অর্থ বাঁচাচ্ছে তা নয়, এটি প্রবাসীদের সাথে দেশের আইনি এবং অর্থনৈতিক সম্পর্ককেও অনেক বেশি মসৃণ করে তুলছে। পুরো বিষয়টা যদি আমরা একটু সামারাইজ করি বা এক নজরে দেখি, মানে প্রবাসী বাংলাদেশিদের জন্য এখন ইউএসএ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করাটা ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে সহজ। নিঃসন্দেহে। হ্যাঁ, অ্যাপোস্টিল কনভেনশন ১৯৬১-র কারণে কনসিউলার লিগ্যালাইজেশন সম্পূর্ণ বাতিল। এখন রিমোট অনলাইন নোটারাইজেশন বা রন ব্যবহার করে ঘরে বসেই নোটারি করা যাচ্ছে। আর স্টেট অফিস থেকে ইস্যুকৃত ইউনিভার্সাল অ্যাপোস্টেল সার্টিফিকেটই চূড়ান্ত বৈধতা প্রমাণ করছে। রাইট? আর এই পুরো ডিজিটাল কাগজের ভেরিফিকেশন হচ্ছে একটা গ্লোবাল ডেটাবেসের মাধ্যমে। এই আলোচনাটা বর্তমান সময়ে প্রেক্ষাপটে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই তথ্যগুলো বিদেশে বসবাসরত লাখো মানুষের জন্য সত্যি একটা গেম চেঞ্জার। একদম তাই। এটি প্রমাণ করছে যে ডিজিটাল বাংলাদেশের ধারণাটি এখন আর শুধু দেশের ভৌগোলিক সীমানার ভেতরে আটকে নেই, আন্তর্জাতিক আইনি কাঠামোর সাথে যুক্ত হয়ে এটি এখন বিশ্বব্যাপী কার্যকর। আমরা দেখলাম একটা আন্তর্জাতিক ডেটাবেস কিভাবে একটা অ্যাম্বাসির কনসুলার সেকশনের পুরো কাজটাকে রিপ্লেস করে ফেলল। প্রযুক্তির ক্ষমতা। প্রযুক্তি এখানে সরাসরি ট্রাস্ট বা বিশ্বাসের জায়গাটা দখল করে নিয়েছে। আর এই চিন্তা জাগা নিয়ে প্রশ্নটি নিয়েই আজ আমরা আমাদের এই স্পেশাল ডিপ ডাইভ শেষ করছি। চারপাশের বদলাতে থাকা এই ডিজিটাল আইনি পৃথিবীকে নতুন করে বুঝতে পারাটা আসলেই রোমাঞ্চকর। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত নতুন কিছু শিখতে থাকুন।